হ্যালো এভরিওয়ান, আই এম রিপন, ইউ আর ওয়াচিং গভর্নমেন্ট জব গাইডেন্স। আজকে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদের কয়েকটি শব্দের সঙ্গে পরিচয় করে নিতে হবে। দেখে নাও শব্দগুলো কি। শব্দগুলো অনেকেরই জানা থাকতে পারে, তবু আমি একবার বলে দিচ্ছি, দেখে নাও শব্দগুলো। ফার্স্ট ওয়ার্ড হলো আসল, যেটাকে আমরা ইংরেজিতে বলবো প্রিন্সিপাল। পি লেটার দিয়ে প্রকাশ করব। দ্বিতীয় হলো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। আর লেটার দিয়ে প্রকাশ করব। সময়, যেটাকে ইংরেজিতে বলবো টাইম। এটা আমরা যখন সরল সুদ করি তখন আমরা টি দিয়ে প্রকাশ করেছিলাম, এবারে আমরা এন দিয়ে প্রকাশ করব, কারণ বিভিন্ন বইতে দেখবে এন বলা থাকে। নেক্সট যে ওয়ার্ডটা দেখে নাও, সুদ আসল, যেটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যামাউন্ট। এ লেটার দিয়ে প্রকাশ করব। চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। যেটাকে আমরা শর্টে বলবো সিআই। সরল সুদ, যখন এই যে এর আগে আমরা সরল সুদের অঙ্কগুলো করলাম, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর এটাকে আমরা বলবো শর্টে এসআই। এই যে ওয়ার্ডগুলো বললাম, এই 6টা ওয়ার্ড প্রত্যেকেরই জানা আছে, অনেকেরই জানা আছে। আসল, সুদের হার, সময়, সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। এবারে আমরা চলে আসি, প্রত্যেকেরই এই বিষয়টা ক্লিয়ার যে সুদ বিষয়টা কি, কারণ এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদের সরল সুদ যখন করাই তখন, যে তুমি ধরো ব্যাংকে 100 টাকা জমা রেখেছো গত বছর, এবারে গিয়ে দেখলে যে সেই 100 টাকা বেড়ে 110 টাকা হয়ে গেছে, তাহলে 10 টাকা অতিরিক্ত কোথা থেকে এলো? তুমি 100 টাকা এক বছরের জন্য ব্যাংকে জমা রাখার জন্য তোমাকে ব্যাংক 10 টাকা অতিরিক্ত দিয়েছে, আর এই 10 টাকা যে অতিরিক্ত দিল, এই 10 টাকাকে আমরা কি বলবো? সুদ। 10 টাকাকে আমরা বলবো সুদ। এবারে এই সুদ সাধারণত দুভাবে ক্যালকুলেশন হতে পারে। এক তো সরল সুদ, যেটা তোমরা এর আগেই করেছো, আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। এই দুটো পদ্ধতিতে ক্যালকুলেশন হতে পারে। এবারে আমরা বিষয়টা বুঝে নিই যে সরল সুদ বিষয়টা কি আর চক্রবৃদ্ধি সুদ বিষয়টা কি, বা সরল সুদই বা কীভাবে ক্যালকুলেশন হয় আর চক্রবৃদ্ধি সুদই বা কীভাবে ক্যালকুলেশন হয়। প্রথমে দেখো সিম্পল ইন্টারেস্ট, এসআই। ধরো তুমি 100 টাকা জমা রেখেছো, এসআইয়ের ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো এবছরে 100 টাকা জমা রেখেছো। এবার এখানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার ধরো আমি ধরে নিলাম কত? 10%, 10% হারে, 10% হারে, অর্থাৎ প্রত্যেক বছর রেট পার্সেন্টেজ মানে কি? 100 টাকা এক বছর, 100 টাকায় এক বছরে যে পরিমাণ অতিরিক্ত টাকা পাওয়া যায় সেটাকেই রেট অফ ইন্টারেস্ট বলে, সুদের হার বলে। এবারে ধরো তুমি 100 টাকা জমা রেখেছো 10% সুদে, তুমি এক বছর পরে গিয়ে দেখলে 10%-এ সেই টাকাটা 100 টাকাটা 10% বেড়ে গেছে, মানে কত? 10 টাকা বেড়ে গেছে। তাহলে 100 টাকাটা কত টাকা হয়ে যাবে? 110 টাকা হয়ে যাবে। সিমিলারভাবে ওই টাকাটা যদি দ্বিতীয় বছরের জন্য ইনভেস্ট করে রাখো, মানে 2 বছরের জন্য যদি ইনভেস্ট করে রাখতে, তাও তুমি যে প্রথম বছরে এই যে 100 টাকা দিয়েছিলে তার যেমন 10% 10 টাকা, এরকমভাবে প্রতি বছর 10 টাকা করেই বাড়তো। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, তুমি প্রথম বছরে যে 100 টাকা দিলে অলওয়েজ সুদ হলো তার উপরে ক্যালকুলেশন হবে, এই 100 টাকার উপরেই ক্যালকুলেশন হবে। মানে তুমি প্রথম বছরে যে প্রিন্সিপাল, যে আসল টাকাটা ইনভেস্ট করলে তার উপরেই প্রত্যেক বছর সুদ দেওয়া হবে। দ্বিতীয় বছরেও তাই, এই 100 টাকা 10 টাকা মানে কত টাকা দেওয়া হবে? 120 টাকা। তৃতীয় বছরের জন্য যদি ইনভেস্ট করো, এটাও তাই, 100 টাকারই 10% আবার 10 টাকা অতিরিক্ত দিয়ে তোমাকে 130 টাকা দেবে। যদি তুমি এটা চতুর্থ বছরের জন্য ইনভেস্ট করো, এখানেও তাই, 10% অতিরিক্ত দেবে, যেটা 100 টাকা 10% অতিরিক্ত দিয়ে তোমাকে 10 টাকা অতিরিক্ত দেবে, আর তখন তোমার টাকার পরিমাণ হয়ে যাবে 140 টাকা। একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হওয়া গেল যে কি সুদ যেটা ক্যালকুলেশন হচ্ছে সেটা হলো এই যে 100 টাকার উপরে
প্রথমে যে 100 টাকা তুমি ইনভেস্ট করেছিলে সেই 100 টাকার উপরে। এটা হলো এসআই এর ক্ষেত্রে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এবারে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও ধরো আমি 100 টাকা তুমি জমা রাখলে ব্যাংকে, বা তুমি কোথাও থেকে ধার নিলে, আমি ধরলাম যে তুমি ব্যাংকে জমা রাখলে। এই 100 টাকা জমা রাখার পর তুমি 1 বছর এই 10% হারে, রেট অফ ইন্টারেস্ট 10% হারাই, 10% সুদের হারে তুমি 1 বছর পরে গিয়ে দেখলে যে 10 টাকা তোমাকে অতিরিক্ত দিয়েছে, তাহলে 110 টাকা। তাহলে দেখো তুমি সরল সুদেও যদি ইনভেস্ট করেছিলে সেখানেও 110 টাকা পেয়েছিলে, চক্রবৃদ্ধি সুদে যদি ইনভেস্ট করো সেখানেও 110 টাকা পেয়েছিলে। এটা প্রথম বছরের ক্ষেত্রে। এবারে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। কি দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দ্বিতীয় বছর শেষে, এই যে প্রথম বছর শেষে যে টাকাটা হলো 110 টাকা, এই 110 টাকা এটা প্রথম বছর শেষের সুদ আসল, মানে অ্যামাউন্ট প্রথম বছর শেষে। আর এই টাকাটাই দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যাবে। এই টাকাটাকেই মানে এই 110 টাকার উপরে দ্বিতীয় বছরের সুদ ক্যালকুলেশন করা হবে। দ্বিতীয় বছরে 110 টাকার উপরে 10% সুদ ক্যালকুলেশন করা হবে। তাহলে 110 টাকার যদি আমি 10% ক্যালকুলেশন করি তাহলে সেটা এক্স্যাক্টলি 11 টাকা হয়ে যাবে। আর 11 টাকা আমি এটা নিচে লিখে রাখি, সেটা 11 টাকা হয়ে যাবে। কিভাবে 110-এর 10% ক্যালকুলেশন করলাম দেখো, আমি এই বিষয়টাও বলে দিই। 110-এর 10%, আর 10% মানে আমরা 1/10 লিখতে পারি, বা এরকমভাবেও লিখতে পারি 10/100, আর 10/100 মানে 1/10। এবারে দেখো তাহলে 11 টাকা হলো না, সেটাই আমি লিখেছি। তাহলে এখানে যদি 11 টাকা অ্যাড করি তাহলে এই যে 110 টাকার সঙ্গে 11 টাকা অ্যাড হবে, মানে 121 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সুদ হিসেবে মানে সুদ আসল হিসেবে কত টাকা পাবে, 121 টাকা পাবে। এই 121 টাকা আমি যদি আবার তৃতীয় বছরের জন্য ইনভেস্ট করি তাহলে কি হবে, তৃতীয় বছরে এই 121 টাকা হয়ে যাবে, এটা কি দ্বিতীয় বছরের সুদ আসল, দ্বিতীয় বছর শেষের সুদ আসল হলো 121 টাকা। আর এই 121 টাকাটাই হলো কি তৃতীয় বছরের প্রিন্সিপাল, মানে তৃতীয় বছরের আসল। তৃতীয় বছরে যখন সুদ ক্যালকুলেশন হবে 10%, তখন এই 121-এর উপরে 10% ক্যালকুলেশন হবে। আর 121-এর উপরে যদি আমি 10% ক্যালকুলেশন করি তাহলে 12.1। তাহলে আমার এই যে ইন্টারেস্ট সহ সুদ আসল আমার কত হবে দেখো, এটা যদি আমি যোগ করি তাহলে 133.31 133.1 হয়ে যাবে। এটা হয়ে যাবে তৃতীয় বছর শেষে সুদ আসল। একই রকমভাবে আমি যদি এই টাকাটা যদি আরও 1 বছরের জন্য ইনভেস্ট করে রাখি 10% সুদে যদি আরও 1 বছরের জন্য ইনভেস্ট করে রাখি তাহলে দেখো এই 100 তখন তৃতীয় মানে চতুর্থ বছরেও এই 133.1 টাকার উপরে 10% ক্যালকুলেশন হবে। দেখো 133.1 টাকার উপরে যদি 10% ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 13.31 টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। কীরকমভাবে ক্যালকুলেশন করলাম, এই যে 133.1 এর হলো 10% যদি করি, এই 10% দেখো 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে নিচে একটা শূন্য আছে, তার মানে দশমিক বিন্দু 1 ঘর আগে হবে 13.31। তাহলে দেখো টাকার পরিমাণটা কত হয়ে গেল, 146.41। এটা হয়ে গেল চতুর্থ বছর শেষে সুদ আসল। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে কি, এই যে এসআই কি মানে সিম্পল ইন্টারেস্ট কি আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি। সিম্পল ইন্টারেস্ট হলো প্রথমে যে টাকাটা তুমি ইনভেস্ট করলে, প্রথমে যে প্রিন্সিপালটা তুমি ইনভেস্ট করলে সেই প্রিন্সিপালের উপরে প্রত্যেক বছর সুদ ক্যালকুলেশন হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বিষয়টা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো তুমি প্রথমে যে টাকাটা ইনভেস্ট করলে মানে প্রত্যেক বছর শেষে সুদ আসল সহ যে টাকাটা হবে সেই টাকাটার উপরে সুদ ক্যালকুলেশন হবে। সেই টাকাটাকে প্রিন্সিপাল ধরে আবার পরের বছরের সুদ ক্যালকুলেশন হবে। এই দুটো হলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। আরেকটা জিনিস খুব ভালো করে বুঝে নাও যে সিম্পল ইন্টারেস্টে তুমি 4 বছরে 140 টাকা পেলে, আর কম্পাউন্ড ইন্টারেস্টে 4 বছরে 146.41 টাকা পেলে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি তুমি কোনো টাকা ইনভেস্ট করো তাহলে সেখান থেকে তুমি বেশি প্রফিট পাবে, বেশি লাভ পাবে। একই রকমভাবে তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে কোথা থেকে ধার করো তাহলে তোমাকে বেশি দিতেও হবে। বুঝতে পারলে?
মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি হয়, এই বিষয়টা খেয়াল রাখবে। বোঝা গেল কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবারে দেখো আমি পরবর্তী বিষয় বলছি। এবারে দেখো ধরো তুমি 100 টাকা ইনভেস্ট করলে, P = 100, 3 বছরের জন্য, টাইম এখানে 3 ইয়ার। আর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার প্রত্যেক বছর আলাদা আলাদা। প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 20%, আর তৃতীয় বছর 30%। তাহলে 3 বছর শেষে সুদ আসল কত হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে দেখো। 100 টাকা তুমি ইনভেস্ট করেছিলে আর প্রথম বছরে সুদের হার ছিল 10%, তাহলে 100 10% যদি বলি তাহলে 10 হয়ে যাবে। তাহলে প্রথম বছর শেষে সুদ আসল সহ টাকার পরিমাণ 110 টাকা হয়ে যাবে। এবার এই 110 টাকা আবার দ্বিতীয় বছর ইনভেস্ট করলে কত, 20% হারে, 20% হারে। তাহলে দ্বিতীয় বছরে সুদ কত পাবে 110-এর, তুমি কিভাবে ক্যালকুলেশন করবে, 110-এর 20%, এরকমভাবে ক্যালকুলেশন করবে। 0 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে 22 আর 22 যদি হয় তাহলে দ্বিতীয় বছর শেষে টাকার পরিমাণ কত হয়ে যাবে, 132, 132 টাকা। এবার এই 132 টাকাকে তুমি আবার তৃতীয় বছরের জন্য 30% সুদে ইনভেস্ট করলে, তাহলে তৃতীয় বছরে 132-এর উপরে 30% ক্যালকুলেশন হবে। 0 0 কে ক্যান্সেল করলে এখানে তাহলে 693, আর এখানে নিচে 10 আছে তাই এক ঘর আগে দশমিক হবে, তাহলে 39.6। তাহলে আমি যদি অ্যাড করে দিই তাহলে দেখো কত হয়ে যাবে, 171.6, 171.6 টাকা। মানে যদি প্রত্যেক বছর সুদের হার রেট অফ ইন্টারেস্ট যদি আলাদা আলাদা হয় তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা আমি খুব বেসিক পদ্ধতি বলছি। এরপরে তো আমি বলবো যে এটাকে কিভাবে খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারি। প্রথমে ভালো করে কনসেপ্টটা বুঝে নাও যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেই বিষয়টা বলার জন্য আমি তোমাদেরকে এইভাবে বলছি। বুঝতে পারলে যে কিভাবে ক্যালকুলেশন করছি আমি, এই যে প্রথম বছরে, দ্বিতীয় বছরে আর তৃতীয় বছরে আমি দেখালাম যে কিভাবে আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট থাকলেও আমরা ক্যালকুলেশন করব। এই বিষয়টা ক্লিয়ার হলো। এবারে দেখো আমি চলে আসি এর ফর্মুলা। এর কিছু ছোট ছোট ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো আমি একবার বলে দিই। যে ফর্মুলাগুলো আমরা টোটাল অধ্যায়ে দেখবে একটুও ইউজ করব না, দেখে নাও, আমি তবুও ফর্মুলাগুলো বলে দিচ্ছি। আমি এটাই মনে করি যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার না করলেও প্রত্যেকেরই ফর্মুলাগুলো সম্পর্কে জেনে রাখা দরকার। এরকমটি যেন না হয় যে তুমি ফর্মুলা সম্পর্কে কিছুই জানো না, ফর্মুলাটা জেনে রাখো। আমরা টোটাল অধ্যায়ে আরও কিছু শর্ট অ্যাপ্রোচে অঙ্ক করব যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করবই না, দেখে নাও। এবারে যে বিষয়টা বলছি খুব ভালো করে লক্ষ্য করো। আমরা যখন সরল সুদের অঙ্ক করি তখন আমরা এটা জেনেছিলাম যে I = PRT/100, মানে সুদ ইকুয়াল টু কি, PRT/100। আর এখান থেকে আমরা অ্যামাউন্ট কিভাবে বের করছিলাম, যে সুদের সঙ্গে যদি আমরা প্রিন্সিপাল যোগ করে দিই তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাই। তাহলে P + PRT/100। এবারে একটা জিনিস, আমি এখানে টাইমটাকে ধরো 1 বছর ধরে নিলাম, তাহলে এখানে T এর পরিবর্তে 1 লিখে দিলাম। এবারে যদি P কমন নিয়ে নিই তাহলে কি থাকছে একবার ভালো করে লক্ষ্য করো। P এর থেকে P কমন নিয়ে নিলে 1 থাকবে, আর এখান থেকে P কমন নিয়ে নিলে R থাকবে, কারণ 1 আছে। P আর 1 আছে, তাহলে আমি যদি P কমনই নিয়ে নিই তাহলে R/100 থাকবে, এখানে R/100 থাকলো। এবারে টাইমটা যেহেতু আমি 1 বছর ধরে নিয়েছি তাহলে এই যে টাকাটা হলো, এই টাকাটা কি, এটা হলো 1 বছর শেষে, এখানে আমি লিখে রাখি 1 বছর শেষের সুদ আসল। এই টাকাটা হলো 1 বছর শেষে সুদ আসল, 1 বছর শেষে সুদ আসল। আর এই টাকাটাই যদি আমি পরবর্তী আরও 1 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করি তাহলে তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে, এই 1 বছর শেষে যেটা সুদ আসল হলো সেটা দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যাবে, তাই নয় কি? সেটাই তো আমি এর আগে বোঝালাম যে প্রত্যেক বছর প্রিন্সিপাল, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটাকে তার আগের বছরের সুদ আসল সহ যে অ্যামাউন্ট হয় সেটাকে পরের বছরের প্রিন্সিপাল ধরা হয়, সেই বিষয়টাই তো বললাম। তাহলে এইটা হলো 1 বছর শেষের সুদ আসল, আর এই টাকাটাই আবার কি, এই টাকাটাই হলো দ্বিতীয় বছরের
দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল, তাই না, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে যদি দ্বিতীয় বছরের আসল হয় তাহলে সুদটাকে কিভাবে ক্যালকুলেশন হবে, এরকমভাবে পি ইন্টু 1+r/100। এটা তাহলে এটা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এটা তো প্রিন্সিপাল আর এটা সুদের, এটা সুদ মানে প্রথম বছরের সুদ, তাহলে দ্বিতীয় বছরের সুদও নিশ্চয়ই এরকমভাবে হবে 1+r/100। যদি তৃতীয় আরেক বছরের জন্য ইনভেস্ট করি তাহলে এটাও এরকমভাবে হবে 1+r/100, এরকমভাবেই তো হবে। আর এরকমভাবে কন্টিনিউ চলতে থাকবে, ধরো n তম বছর মানে n সংখ্যক বছর, এটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 7 বছর হতে পারে, যে কোনো বছর হতে পারে। তাহলে n তম বছরের যখন সুদ বের করতে বলবে, মানে আমাদের যখন বলে দেবে যে চক্রবৃদ্ধি সুদে কোনো অ্যামাউন্ট কত হলো, এরকম যখন বের করতে বলবে তখন আমরা কিভাবে করব, দেখো তখন তার ফর্মুলা এখানে আসলে ফর্মুলা তৈরি হয়ে গেল পি ইন্টু 1+r/100। আর এটা এখানে 3 আছে, 4ও হতে পারে, 5ও হতে পারে, এর পাওয়ার n, মানে যতগুলো হবে, যত বছর বলবে তত হবে এখানে একটা। যে এটা কি বের হলো তাহলে, এটা হলো চক্রবৃদ্ধি সুদের, চক্রবৃদ্ধি সুদ এর ক্ষেত্রে এ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ এর মান, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ এর মান এ, অর্থাৎ সুদ প্লাস আসল অ্যামাউন্টের মান হলো কি পি ইন্টু 1+r/100 যেখানে পি এর ভ্যালু, পি মানে হলো আসল, আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট, আর এন মানে হলো টাইম মানে বছর। এটা যদি আমাদের সুদ যদি প্রত্যেক ইয়ারলি হয়, সুদ যদি আমাদের ইয়ারলি ক্যালকুলেশন হয়, কখনো কখনো দেখবে প্রশ্নের সুদ থাকে হাফ ইয়ারলি, তাহলে সুদ যদি হাফ ইয়ারলি ক্যালকুলেশন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো সুদ যদি আমাদের হাফ ইয়ারলি ক্যালকুলেশন হয় তাহলে সেক্ষেত্রে সিমিলারভাবে হবে, শুধু আরটা হাফ ইয়ারলি যদি ক্যালকুলেশন হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট ধরো পার অ্যানাম দেওয়া রয়েছে, তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট মানে পুরো বছরটা, আগে বছরটার কথা বলে নিই, পুরো বছরটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাহলে রেট অফ ইন্টারেস্টও কী হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, মানে যদি 10% থাকে তাহলে 6% হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়ে যাবে, পি ইন্টু 1+r/200, যদি হাফ ইয়ারলি হয় তাহলে এখানে হয়ে যাবে r/200, আর এখানে হয়ে যাবে 2n। কেন 200 হলো, বললাম যে রেট অফ ইন্টারেস্টও দুভাগে ভাগ হলো, আবার বছরটাও দুভাগে ভাগ হয়ে গেল, তার জন্য এটা হলো, এখানে 2n হলো আর এখানে 200 হলো। এটা যদি 4 মাস অন্তর হয়, 4 মান্থ, যদি 4 মাস অন্তর অন্তর হয়, সুদ 4 মাস অন্তর অন্তর হয়, তাহলে সুদ যদি 4 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন হয় তাহলে দেখো পুরো বছরটা 3×4=12, 3 ভাগে ভাগ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে ফর্মুলা, পি ইন্টু 1+r/300, মেন ফর্মুলা এটাই, আর এটার থেকেই বাকিগুলো বেরোচ্ছে 300 টু দি পাওয়ার এখানে 3n হয়ে যাবে, যেহেতু পুরো বছরটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। আর সুদ যদি 3 মান্থ অর্থাৎ 3 মাস পর পর ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে পি ইন্টু 1+r/400, এর পাওয়ার হয়ে যাবে 4n। বুঝতে পারলে যে ফর্মুলাগুলো বললাম, শুধুমাত্র তোমরা যদি এই একটা ফর্মুলা মনে রাখো তাহলে বাকি ফর্মুলাগুলো আপনা আপনি মনে থেকে যাবে। আর আমরা তো এই ফর্মুলা একটুও কোনো বিন্দু মাত্র আমরা দেখবে টোটাল অধ্যায়ে ইউজ করব না, ব্যবহার করব না, আমি শুধুমাত্র তোমাদের জানানোর জন্য এই ফর্মুলাটা বলে দিলাম। জেনে গেছো যে ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে। এবারে দেখো চলে আসি আমাদের মেন কনসেপ্টে, পরবর্তী কনসেপ্ট দেখো। এবারে যে বিষয়টা বলছি এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করবে। আমি তোমাদেরকে বলে দিলাম যে রেট অফ ইন্টারেস্ট 20%, আর এই 20%কে আমরা এইভাবে লিখব যে 20% ইকুয়াল টু 20/100, আর 20/100 মানেই কি, এটাকে যদি ক্যান্সেল করি তাহলে 20 কে 20 আর এখানে 5, তাহলে 1/5। আসলে কি বেরোলো, এই 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো কত, 1/5। সিমিলারভাবে আমি যদি বলি 25%, এটাও একই রকমভাবে 25% মানে 25/100, আর এটাকে যদি ক্যান্সেল করো একই রকমভাবে এখানে 25 আর এখানে 4, তাহলে এখানে হয়ে যাবে 1/4। এর অর্থ হলো এই 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/4। বুঝতে পারলে যে পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালু বের করতে হয়, আর যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মূল বিষয়, কিন্তু এটা আমাদের বারবার বের করতে হবে আর এটাকে আমরা কাজে লাগিয়ে
আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলোকে সলভ করব। সিমিলারভাবে আমি আরও কয়েকটা দেখাই। দেখো আমি যদি বলি 16.23%, এরকমভাবে যদি বলি তাহলে কিভাবে করবে, এখানে 3 ষোলো 48 আর 2 50, 50, তাহলে 50/3 অ্যান্ড পার্সেন্টেজ থাকার জন্য তো নিচে 100 হয়, তাহলে নিচে 100 দিয়ে দিলে, আর এখানে ক্যান্সেল করলে 1 2, তাহলে এটা হয়ে যাবে 1/6। এবারে তুমি এই যে মাঝের যেটুকু আমি ক্যান্সেল করছি, এরকমভাবে ক্যান্সেল করলে তো হবে না, এরকমভাবে ক্যান্সেল করতে গেলে সেখানে তোমার 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ড টাইম চলে যাবে, সে টাইম তো দেওয়া যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এরকম কিছু বেসিক ফ্র্যাকশন রয়েছে, সেই ফ্র্যাকশনগুলোকে আমাদের মনে রাখতে হবে। বুঝতে তো পারলে যে কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট হয়। একই রকমভাবে আমি এই বিষয়টাও বলে দিই যে এই আমাদের যদি কখনো এরকমভাবে ফ্র্যাকশন ভ্যালু থাকে, সেখান থেকে পার্সেন্টেজ ভ্যালু কিভাবে করব। ধরো এখানে 1/5 রয়েছে, ধরো আমার 1/5ই রয়েছে, তাহলে কিভাবে করব, একই রকমভাবে আমি 1/5কে পার্সেন্টেজ, ধরো ফ্র্যাকশন ভ্যালু 1/5, যেটাকে আমায় পার্সেন্টেজ ভ্যালু বের করতে হবে। কিভাবে করব, 1/5 এটা হলো মানে 5 ইউনিটে 1 ইউনিট, তাহলে শতকরা কত, তাই তুমি এটাকে কি করবে, জাস্ট 100 দিয়ে গুণ করে দেবে, তাহলে দেখো আবার সেই 20% ফিরে আসছে, 20%। যদি বলি 1/4, সিমিলারভাবে 1/4কে তুমি যদি পার্সেন্টেজ করতে চাও তাহলে 100 দিয়ে গুণ করে দেবে, আর 100 দিয়ে গুণ করলে দেখো 25% চলে আসছে। একই রকমভাবে তুমি যদি 1/6কে পার্সেন্টেজ ভ্যালু করতে চাও, তাহলে যখনই কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ ভ্যালু বের করতে চাইবে তখনই তাকে 100 দিয়ে গুণ করবে, তাহলে এখানে দেখো 16.23%। বুঝতে পারলে যে এই যে পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে হয়, আর ফ্র্যাকশন ভ্যালু থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। আমাদের এখানে লাগবে এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করা, আর তার জন্য আমি বললাম যে এই মাঝের এই যে যেটা কাটাকুটি করলাম, যেটা ক্যান্সেল করলাম, এরকমভাবে ক্যান্সেল করে বের করতে গেলে 1-2 সেকেন্ড বেশি লেগে যাবে, আর সেই টাইমটা আমাদের দেওয়া যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এরকম কিছু বেসিক ফ্র্যাকশন রয়েছে, যে ফ্র্যাকশনগুলো আমরা যদি মনে রাখতে পারি, আর এটা মনে রাখতে হবে তোমরা যারা পার্সেন্টেজের অঙ্কগুলো করেছো তাদের আশা করি ফ্র্যাকশন ভ্যালুগুলো শিখে নিয়েছো, যে ফ্র্যাকশন ভ্যালু কিভাবে, কি বিষয়, টোটালটাই জেনে নিয়েছো। এরকমভাবে বেসিক কিছু ফ্র্যাকশন রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো এরকমভাবে তোমাদেরকে কিছু বেসিক ফ্র্যাকশন আমি দেখাচ্ছি। এরকমভাবে এই যে 100% যদি থাকে তার ফ্র্যাকশন ভ্যালু হলো 1, যদি 50% থাকে যার ফ্র্যাকশন ভ্যালু হলো 1/2, যদি 33.12% থাকে যার ফ্র্যাকশন ভ্যালু হলো 1/3, যদি 25% থাকে যার ফ্র্যাকশন ভ্যালু হলো 1/4। মানে তুমি এরকমভাবে দেখো 1, 1/2, 1/3, 1/4, 1/5 যার ফ্র্যাকশন ভ্যালু হলো 20%, 1/6 যার ফ্র্যাকশন ভ্যালু হলো 16.23%, 1/7 যার ফ্র্যাকশন ভ্যালু হলো 14.27%, 1/8 যার ফ্র্যাকশন ভ্যালু হলো 12.1%, 1/9 যার ফ্র্যাকশন ভ্যালু হলো 11.19%, 1/10 যার ফ্র্যাকশন ভ্যালু হলো 10%। এই 1 থেকে 10 পর্যন্ত একদম বেসিক ফ্র্যাকশন, যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে লাগবে, তার জন্য এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবারে আরও কিছু দেখো, আরও 4টে ফ্র্যাকশন আমি নিচে লিখে রেখেছি, যে 37.1/2% যার ফ্র্যাকশন ভ্যালু হলো 3/8%। এটা বিশেষ ফ্র্যাকশন, বিশেষ পার্সেন্টেজ, আর যে পার্সেন্টেজগুলো আমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম এসে গেছে, আবার আসার সম্ভাবনা রয়েছে, যার জন্য এই ফ্র্যাকশন এই পার্সেন্টেজগুলো আমি মনে রাখতে বলেছি। এখানে 62.1/2% মানে হলো কি 5/8%, 87.1/8% মানে 7/8%, আর 66.2/3 মানে হলো 2/3%। এবারে দেখো এই ফ্র্যাকশন ভ্যালুগুলো কিভাবে সহজে মনে রাখবে। এইগুলো হলো বেস ফ্র্যাকশন, মানে একদম মূল ফ্র্যাকশন হলো এগুলো, আর এগুলোকে দিয়ে এগুলো মনে রাখতে হবে। কি, এখানে যেমন 3/8, 3-এর ফ্র্যাকশন ভ্যালু এখানে কার বের করতে বলেছি, 3/8, তাহলে তুমি 1/8 যদি মনে রাখো, তাহলে 1/8 এর 3 গুণ। 1/8 কত, 1/8 দেখো 12.1/2%, আর তার দেখো 3 গুণ, এটা 1/8 এর 3 গুণ হলো কি 37.1/2%। দেখো একই রকমভাবে এই যে যখন 5/8 বের করছি, তখন 1/8 তুমি যদি মনে রাখতে পারো তার ঠিক 5 গুণ, দেখো 62.1/2%। সিমিলারভাবে 7/8%ও 7 গুণ, 1/8%-এর 7 গুণ। আর এখানে আমি 2/3 এর ফ্র্যাকশন ভ্যালু মনে রাখতে বলেছি, যেটা হলো 1/3%, তুমি যদি মনে রাখো 33.1/3%, আর যার হলো যখনই আমি 2/3 বের করতে বলেছি তাহলে 33.1/3কে 2 দিয়ে গুণ হবে।
এই বেসিক কিছু ফ্র্যাকশন যেগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে তো আমি খুব অল্প ফ্র্যাকশন দিয়েছি, আসলে তোমরা যদি পার্সেন্টেজের অঙ্কগুলো করো সেখানে তোমরা এর থেকেও আরও বেশি ফ্র্যাকশন মনে রেখেছো যারা পার্সেন্টেজ করেছো, তাই নয় কি? এর থেকেও আমাদের আরও বেশি ফ্র্যাকশন মনে রাখতে হবে। আমি এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই অল্প কিছু বেসিক ফ্র্যাকশন দিয়েছি যেগুলো অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী কনসেপ্ট খুব ভালো করে লক্ষ্য করো, যেটা বলছি আমি ধরো প্রিন্সিপালকে 100 টাকা ধরে নিলাম আর রেট অফ ইন্টারেস্ট 40% পার অ্যানাম, অর্থাৎ বছরে সুদের হার হলো 40%। এবারে সুদ যদি অ্যানুয়ালি ক্যালকুলেশন হয় তাহলে কিভাবে ক্যালকুলেশন হবে? সুদ যদি অ্যানুয়ালি ক্যালকুলেশন হয় তাহলে প্রত্যেক বছর শেষে সুদ দেওয়া হচ্ছে। এর অর্থ হলো কি, তুমি ধরো 100 টাকা ইনভেস্ট করলে, 1 বছর পার হলো, তাহলে তুমি 40% সুদ পাবে। 40% অর্থাৎ 100 টাকাতে 40 টাকা এক্সট্রা পাবে। আর 40 টাকা এক্সট্রা পেয়ে তুমি কত পাবে? 140 টাকা পাবে প্রথম বছর শেষে। তাহলে এখানে বছরের সুদের হার 40%, এটা বলেই দেওয়া ছিল। এবার যদি এই টাকাটা তুমি দ্বিতীয় বছরের জন্য ইনভেস্ট করো তাহলে এর আবার 40% পাবে। এর 40% মানে 140, এর 40% পাবে। আর 140-এর 40% হবে 56। কিভাবে বের করবে সেটাও বলে দিই। 140 এর 40%, তাহলে 40/100 করে দেবে। আর আমি এর আগেই ফ্র্যাকশন ভ্যালু করলাম, তুমি যদি বলো 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তাহলে 2.5 বা 2.1/2 এর 45-এর ফ্র্যাকশন ভ্যালু মানে 5/2, সেটাও করতে পারো। দেখো আমি 0 0 ক্যান্সেল করে দিলাম, এই 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে 4 14 56 56। তাহলে এর সঙ্গে যদি 56 যোগ করো তাহলে 196। 196 টাকা, যেটা হলো 2 বছর শেষে 196 টাকা সুদ আসল সহ ফেরত পাবে। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এখানে R% সুদে R% অর্থাৎ রেট পার্সেন্ট এখানে ছিল 40%, যেটা 40%ই ক্যালকুলেশন হলো। আর টোটাল বছরটা যেহেতু সুদটা 1 বছর পর পর দেওয়া হলো, মানে অ্যানুয়ালি দেওয়া হলো, তাই এখানে 1 বছর মানে 1 সাইকেল, অর্থাৎ একটাই চক্র হলো। কিভাবে একটাই চক্র হলো? মানে 1 বছর পর পর সুদ দেওয়া হচ্ছে, তাহলে 1 বছর মানে 1 সাইকেল, এটা এখানে। কিন্তু যখন এই সূত্রে যখন হাফ ইয়ারলি ক্যালকুলেশন হচ্ছে তখন কি হচ্ছে বিষয়টা লক্ষ্য করো। ধরো হাফ ইয়ারলি যদি ক্যালকুলেশন হয়, তুমি 100 টাকা ইনভেস্ট করলে, 100 টাকা তুমি ইনভেস্ট করলে 1 বছর, এবার 1 বছরটা এখানে যেহেতু সুদটা হাফ ইয়ারলি ক্যালকুলেশন হচ্ছে, তাহলে পুরো বছরটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 6 মাস 6 মাস। তাহলে এই জন্য আমি বললাম যে এখানে এই যে এখানে 1 সাইকেল বললাম, তাহলে এখানে পুরো বছরটা যেহেতু দুটো চক্রাকার আবর্তে ভাগ হয়ে যাচ্ছে, দুটো চক্রে ভাগ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে 2 সাইকেল, 1 ইয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 2 সাইকেল, মানে দুটো চক্রে ভাগ হয়ে যাচ্ছে। বছরটা যেহেতু দুটো চক্রে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্টও এখানে দুটো চক্রে হাফ হয়ে যাবে রেট অফ ইন্টারেস্টও। মানে এখানে যদি 40% রেট অফ ইন্টারেস্ট থাকে তাহলে 6 মাসে সুদের হার হবে কত পার্সেন্ট? 20%। তাহলে 100 টাকা যদি ইনভেস্ট করো তাহলে প্রথম 6 মাসে কি পাবে? এই যে প্রথম 6 মাসের জন্য এই যে 120% পাবে, এটা প্রথম 6 মাসে 120% পেয়ে সেটা 120 হয়ে যাবে। এবার এই 120 টাকাটা আবার দ্বিতীয় 6 মাসের জন্য ইনভেস্ট হবে, দ্বিতীয় 6 মাসেও 120-র আবার 20% পাবে। আর 120 20% মানে হলো 24, মানে 1 বছরে সে পাবে কত? 144 টাকা। 1 বছরে সে পাবে 144 টাকা। বুঝতে পারলে যে 40% সুদেই দেওয়া হচ্ছে। প্রথম ক্ষেত্রে দেখো 40% সুদ দেওয়া হলে 1 বছর শেষে সে পেল 140 টাকা। দ্বিতীয় ক্ষেত্রেও 40% সুদেই দেওয়া হলো, কিন্তু সেটা সুদটা ক্যালকুলেশন হয়েছে যেহেতু 6 মাস পর পর, তাই এখানে দ্বিতীয় ক্ষেত্রে 1 বছর পরে সুদের পরিমাণ বেরিয়ে যাচ্ছে কত? 144 টাকা। আর এই যে 1 বছরে, তাহলে এখানে কি হলো? 1 বছরের রেজাল্ট, 1 বছরে সুদ সে 44 টাকা এক্সট্রা পেলো। 44 টাকা মানে এখানে এফেক্টিভ রেট, এই যে 1 বছরের সুদের হার তাহলে কত হয়ে গেল? আসলে 44% হয়ে গেল। 40%-এ ইনভেস্ট করেও যেহেতু সুদটা যেহেতু 6 মাস পর পর ক্যালকুলেশন হলো, তাই এখানে সুদের হার 44% হয়ে গেল। আর এটাকে বলা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেল যে এই ঘটনাটাকে বলা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। কারণ রেট অফ ইন্টারেস্ট তো 40%, যেহেতু সেটা 6 মাস পর পর ক্যালকুলেশন হয়েছে, তাই এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 44% হয়ে গেছে, যেটা 44% হয়ে গেছে।
এবারে তুমি এই টাকাটা যদি কোয়ার্টারলি ইনভেস্ট করতে, অর্থাৎ 3 মাস পর পর সুদ ক্যালকুলেশন হবে এরকম চুক্তিতে যদি ইনভেস্ট করতে, তাহলে কি বিষয়টা হতো, 3 মাস পর পর সুদ দেওয়া হবে, তাহলে পুরো বছরটা 3 মাস পর পর যদি সুদ দেওয়া হয় তাহলে পুরো বছরটা 4টে ভাগে ভাগ হয়ে গেল, 3 4 12, 4টে ভাগে ভাগ হয়ে গেল, মানে 4 সাইকেল হয়ে গেল, এখানে 4টে চক্র হয়ে গেল। তাহলে ইয়ারটা যেহেতু 4 সাইকেল হয়ে গেল, তাহলে রেট অফ ইন্টারেস্টও 4 ভাগে ভাগ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে, 10% হয়ে যাবে। এখানে 3 মাসে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 10%। তাহলে তুমি 100 টাকা ইনভেস্ট করলে, প্রথম 3 মাসে তুমি 110%, মানে 10 টাকা অতিরিক্ত সুদ হিসেবে পেয়ে 110 টাকা পাবে। পরের 3 মাসেও তাই 10% পাবে, মানে 10 টাকা অতিরিক্ত পাবে। 10 টাকা অতিরিক্ত পেয়ে 110-এর 10 টাকা অতিরিক্ত পেয়ে কত পাবে, সরি এখানে 11 টাকা অতিরিক্ত পাবে। 110-এর 10% মানে 11, তাহলে 121 টাকা পাবে। পরের 3 মাসেও 121-এর 10% আর 121-এর 10% মানে 12.1, তাহলে সেটা কত হয়ে যাবে, 133.1। 133.1 পরের 3 মাসেও 133-এর আবার 10% পাবে, আর 133-এর 10% মানে 13.31, আর 13.31, তাহলে এইটা যদি অ্যাড করে দিই তাহলে 146.41। তাহলে প্রথম এই 1 বছর শেষে দেখো এখানে তুমি সুদ হিসেবে কত পেলে, 1 বছর শেষে 40%-এ ইনভেস্ট করলে, কিন্তু সেটা যেহেতু সুদটা 3 মাস পর পর ক্যালকুলেশন হচ্ছে, তখন দেখো 1 বছর শেষে তুমি টাকাটা পেলে 146.41। এক্ষেত্রে তোমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, এই যে এক্ষেত্রে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল, এফেক্টিভ রেট হয়ে গেল কত, এফেক্টিভ রেট হয়ে গেল এখানে 46.41%। ক্লিয়ার হলো বিষয়টা যে এফেক্টিভ রেট বিষয়টা কি, আর কিভাবে আমাদের যদি অ্যানুয়ালি ক্যালকুলেশন হয় তাহলে কতগুলো সাইকেল হবে, রেট পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন হবে, যদি হাফ ইয়ারলি হয় তাহলে 2 সাইকেল আর রেট পার্সেন্টেজও 2 ভাগে ভাগ হবে, যদি কোয়ার্টারলি হয় তাহলে 4 সাইকেল, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টও 4 ভাগে ভাগ হয়ে যাবে। পুরো বিষয়টা ক্লিয়ার হলো। এটাই ছিল একদম মূল বেসিক কনসেপ্ট এই কম্পাউন্ড ইন্টারেস্টের, আর সেটা আমাদের জানা হয়ে গেল। এবারে আমরা চলে আসবো আমাদের প্রশ্ন এক্সারসাইজে। দেখো ধীরে ধীরে করে আমরা প্রশ্ন চলে আসি, আর প্রশ্ন করার মধ্যে দিয়ে আমি বলবো যে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যেতে পারে, কোন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, পরীক্ষাতে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত, কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে খুব সহজেই আমরা করতে পারবো, টোটাল বিষয়টা বলে দেবো।